ইরফান মাইরাকে নিচের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়েও থেমে যায়। মাইরা পুরো শরীরের ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভুরু কুঁচকালো। ডান হাতে মাইরার মাথা ঠেলে তার বুক থেকে সরিয়ে মাইরার মুখপানে তাকায়। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিলে, এর ফলে মেয়েটার বাম গাল হালকা লাল হয়ে আছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মাইরার মুখপানে চেয়ে রইল। ইনায়ের দিকে তাকিয়ে কণ্ঠ বিরক্তি ঢেলে পড়ে, এই স্টুপিডকে ধরবি নাকি ফেলবো? ইনায়া দ্রুত এসে মাইরাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মাইরাকে বিছানায় শুয়ে দেয়। মাইরার গালে আলতো থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মাইরা সাড়া নেয়। ইনায়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে চেয়ে আছে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া, ডক্টরকে কল কর, মাইরার কিছু হয়েছে, ও তো চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে যেতে বলো, জাস্ট 2 মিনিটস, রেডি হয়ে বাইরে আয়, আমার লেট হয়েছে। ইনায়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়। মনে মনে রাগও হয় খুব। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও তার ভাইয়ের একটু দয়া মায়া নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলল, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ, আর তুমি হেয়ালি করেই যাচ্ছ। আসলে তুমি পাষাণ হয়ে গিয়েছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনিয়ার দিকে তাকায়। ইনায়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি না? ইয়ানা বিরক্ত হলো। মানছে মাহিরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে সুস্থ করে জাগিয়ে তুলবে না? ইরফান হঠাৎই মাইরার হাত ধরে জোরে টান দিয়ে বসিয়ে দেয়। মাইরা ধরফর করে চেঁচিয়ে বলে ওঠে, ও আপু, আমার হাত খুলে গেল, হাত খুলে গেল, আমার হাতকে বাঁচাও। ইনায়া চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। মাইরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে দৃষ্টি ঘুরিয়ে ইনায়ার দিকে তাকিয়ে রেখে বলে, সি, এই তোর স্টুপিডের বাতরামি। মাইরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনায়ার পিছনে বৃথা লুকানোর চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা পেরিয়েছে। ইনায়ার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে, 2 মিনিটের 1 সেকেন্ড লেট করলে তোকে শুলে চড়াবো আমি। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখেছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মাইরা ইনায়া দুজনেই কেঁপে ওঠে। ইনায়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড় লাগায়। মাইরা ভীতস্বরে চেঁচিয়ে বলে, আপু, আমাকে নিয়ে যাও দয়া করে, আমার সামনে বাঘ, বাঁচাও বাঁচাও। ইনায়া অসহায় চোখে পিছনে ফিরে তাকায়। ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড় তো তাকে খেতে হবে, তাই দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মাইরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাঁস কথা বলেছে, আবার অ্যাক্টিং করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজেকে গুটিয়ে নিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে যায়। ইরফানের দৃষ্টির নড়চড় নেই। মাইরা জানে এই দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করেছে। মাইরার মনে পড়ে এই লোকটা ইনায়া আপুকে তার সাথে মিশতে নিষেধ করেছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মাইরা হঠাৎই রেগে বলে ওঠে, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করেছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল থাকে? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলেছি, আর আমি যেহেতু আপনারই বউ তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলেই মূর্খ। ইরফান ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছিল। মাইরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরল। আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মাইরার গাল চেপে ধরে ডান হাতে। মাইরা ভয়ে কেঁপে ওঠে। 2 হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে। ঢোক গিলে কিছু বলতে চায়, তবে ইরফান এত জোরে গাল চেপে ধরেছে কথা বলতে চাইলেও পারছে না। ইরফান নিজেই মাইরাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সবকিছু এত অসহ্য লাগছে। মাইরা কিছুটা ছিটকে বিছানায় পড়ে। 2 হাতে 2 গাল হাত বোলায়। ইরফানের ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলেই পাগল, আমার গাল দুটো সরকারি পেয়েছে। ইরফান উল্টো ঘুরে মাইরার দিকে তেড়ে আসতে নিলে মাইরা বিছানা থেকে লাফ দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেবে। ওয়াশরুম থেকে 2 পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড় বড় পা ফেলে সে মাইরার হাত শক্ত করে টেনে ধরে। পিছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা?
ইরফান মাইরার হাত ছাড়ল না, বিরক্ত হয়ে পিছনে ফিরে তাকায়। মাইরা জাহারাকে দেখে ভীতু কণ্ঠে শব্দ করে বলে, আপু, এ জল্লাদকে নিয়ে যাও। যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে শুধু। জাহারা চোখ বড় বড় করে তাকায়। মাইরা কথাটা বলেই শক্তি খাটিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পিছন ফিরে তাকানোই বুঝতে পারেনি। মাইরা পিছন দিকে পেছানোর ইরফান নিজেও তাল সামলাতে পারেনি। মাইরার দিকে হেলে গেলে মাইরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মাইরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে পড়ে ইরফানের মাথায়। সে পানির গন্তব্য পথ হয় ইরফানের নিচে অবস্থারত মাইরার মুখে। ইরফান হতভম্ব হয়ে যায়। মাইরা চেঁচিয়ে ওঠে, আল্লাহ, আমার কোমর! আল্লাহ বাঁচাও! আমায় মেরে ফেললো গো, এই স্বামী নামক অস্বামীটা আমায় মেরে ফেলল। ইরফান ধরফর করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পরে পিছলে গিয়ে আবারও মাইরার উপর ঠাস করে পড়ে যায়। মাইরা আরও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মাইরার মুখ চেপে বলে, স্টপ ইডিয়েট! এত চিৎকারে রুমা নেওয়াজ সহ ইরফানের খালা এগিয়ে আসে মাইরার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? ঘরের কোথাও মাইরাকে না দেখতে পেয়ে জাহারার দিকে তাকিয়ে বলো, মেয়েটা কোথায় চিৎকার করছে জাহারা? জাহারা ডোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝা যায় না। কাপা হাতে অষ্টম দেখিয়ে দিলে রুমানিয়জ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রুমানিয়জ এগিয়ে গিয়ে ইরফানকে এই অবস্থায় দেখে বিস্ময় কণ্ঠে বলে, এ কি, তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্কে দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মাইরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলে, আরে, এ মেয়ে ওখানে শুয়ে কি করছে? মাইরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রাখে। সকালের কাণ্ডগুলোর পর শরীরে যা একটু একটু ব্যথা ছিল, এখন সেগুলো হাজার গুণ বেড়ে গিয়েছে। সবই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি, খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে বলে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পাননি? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে হলো? অসভ্য লোক একটা, শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ইজ্জত নেয়ার, নয়তো ধূপধাপ মেরে দেওয়ার। আমার কোমর খুলে গেল বোধ হয়, বেয়াদব লোক একটা। মাইরে নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে যাচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মাইরা দেখেইনি। দেখলেও বা কি, তার মুখ তো বন্ধ হওয়ার নয়। মাইরের কথা শুনে রুমা নেওয়াজ, ইরফানের খালা দুজনে বিব্রত বোধ করল। এদিকে মাইরের প্রতি কথা যেন ইরফানের মস্তিষ্কে আগুন ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এ বাচালকে, আর পারল না। আগুন চোখে উল্টো ফিরে দাঁড়ালো। মাইরাকে এক ঝটকায় তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মাহিরার দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে, মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে ওঠে। রুমানেও দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে টেনে বলে, ইরফান, ও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্তলাল চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা নিয়ে ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে মাইরার দিকে এগোতে নিলে মাইরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমানিয়জ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মাইরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটা সরকারি পেয়েছে, আর 2 দিন পর আমি পচে যাব। তোকে টাক করিয়ে ছাড়বো আমি। ইরফান মায়ের হাত ঝাটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত চোখে চেয়ে রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে আর একবার দেখলে আই শিওর ওকে আমি খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। যাহারা যদিও ভয় পেয়েছে ইরফান ভাইরা তো রাগ দেখে, তবে খুশিও হয়েছে বেশ। এতক্ষণ যা উল্টাপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গিয়েছে। মাইরের উপর বিরক্ত হলো। এই মেয়েটা আসলেই অসহ্য, ফালতু কথা বলা এর স্বভাব। ইনায়া রেডি হয়ে এসে তার বাইকে ভেজা বেড়াল হয়ে মাইরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মাইরা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে ভেতরে তার খালাতো বোনকে দেখে আরও অবাক হয়। এর মধ্যে রুমানেওয়াজ এগিয়ে গিয়ে মাইরাকে ধরে ধরে ওঠালো। মাইরা দাঁড়াতেই পারছে না। রুমানেওয়াজ দীর্ঘশ্বাস পেলেন। মাইরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনায়া মাইরাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মাইরাকে ধরে ধীরে ধীরে বেনে বিছানায় বসায়। রুমানিয়াজ মাইরাকে ছেড়ে রেগে বলেন, তোমার মুখটা বন্ধ রাখতে পারো না? মাইরা কান্নামাখা চোখে বলে, আপনার ছেলেকে একটু বললেই তো হয় হাত না চালাতে, কতগুলো মেরেছে আমায় আজ।
রোমানিয়াস বিরক্ত হয়ে তাকিয়ে রইল। মাইরাকে রেডি হয়ে থাকতে দেখে বুড়ো কুচকে বলো, রেডি হয়েছ কেন? মাইরা দু হাতে চোখ মুছে ভাঙা গলায় বলো, আমি আপুর সাথে আপুর কলেজে যাব। রোমানিয়াস ইনায়ার দিকে তাকিয়ে বলো, আজ কলেজ যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতে পারে না। ইরফানকে কিছু বলে লাভ আছে? দুটো দুই মেরুর। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করে ফেলেছেন, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নিয়াজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মাইরার ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রোমানিয়াস পিছনে ফিরে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না আমি। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নিয়াজ ভুরু কোঁচকালো, এগিয়ে এসে মাইরাকে দেখে অবাক হয়। চোখ মুখ লাল হয়ে আছে, কেঁদেছে, বোঝাই যাচ্ছে। দুগাল অসম্ভব লাল হয়ে আছে। রোমানিয়াজ আর কিছুই বলল না, তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করে জানেন তার ছেলে কেমন একরোখা। এজন্য বিয়ের আগেই স্বামীকে বারণ করেছিল, কিন্তু তার স্বামী তো আরেকজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে, আর সে দেখছে। ব্যাপারটায় তিনি যেমন বিরক্ত, তেমনি আহত। তারেক নেওয়াজ গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, এরপর গম্ভীর গলায় প্রশ্ন করে, ইরফান তোমায় আবার মেরেছে আম্মু? মাইরা চোখ তুলে তাকায়। তারেক নেওয়াজের গম্ভীর গলা শুনে মাইরা অবাক হয়। মাইরাকে চুপ থাকতে দেখে তারেক নেওয়াজ ধমকে প্রশ্ন করে ওঠে, কি হলো বলো, মিথ্যা বলবেন একদম। মাইরা কেঁপে ওঠে, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নেওয়াজ ভুরু কুঁচকে বলে, মাইরা আমি কিছু জিজ্ঞেস করেছি। মাইরা ডোক গিলে। তারেক নেওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকলো, তার মানে সিরিয়াস লেগেছে। মাইরার ছোট মাথা এটাই খেলো, মাথা উপর নিচ করে সম্মতি দেয়, ইরফান তাকে মেরেছে। তারেক নেওয়াজের রাগে কপালের রগ ফুলে উঠল, আর একটা কথাও বলল না। ইরফানের খালা জাহারা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয়, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। শুদ্ধ একটা ক্যাফের দিকেই যাচ্ছিল, সে আর ইরফানের যাওয়ার কথা, একজনের সাথে মিট করার কথা আছে, এরপর সেখান থেকে একসঙ্গে ভার্সিটিতে যাবে, এজন্য আগে আগে বেরিয়েছিল। মামার কথায় অবাক হয়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফানের নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতেই বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না। শুদ্ধ বুড়ো কুচকালো, কি হয়েছে? মামার কণ্ঠ যদিও গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঠেকলো। ইরফানও কল ধরছে না, খানিক চিন্তা হলো, ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মাইরা ইনায়াকে বলে, আপু বাবা কি অনেক রাগী? ইনায়া মলিন মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগে। মাইরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলল, এরপর ধীরে ধীরে বিছানায় গিয়ে শুয়ে বলল, আপু তুমি কলেজ যাও, আমি আরেকদিন তোমার সাথে যাব। একটু থেমে ভাঙা গলায় বলল, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনায়ার কান্না পাচ্ছে। মাইরার মাথায় হাত বুলিয়ে বলল, কলেজ না গেলে কিছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। মাইরা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনায়া কিছুই বলল না, মাইরার দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে আছে। মাইরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরের ব্যথা মেয়েটাকে কাবু করে নিয়েছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎই ফুপিয়ে উঠল। ইনায়া ভয় পেয়ে বলে, মাইরা বেশি ব্যথা করছে? মাইরা কান্নাগুলো গিলে গিলে বহু কষ্টে, অতঃপর দুহাতে চোখ মুছে মলিন হেসে বলল, আপু জানো, ছেলে মেয়েরা যখন অনেক অসুস্থ হয় তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে, আগলে নেয়। এই জিনিসটা ভীষণ সুন্দর না বলো? এনায়া ভুরু কুচকে তাকিয়ে রইল মাইরার দিকে। মাইরা কেন বলল এই কথাটা? মাইরা হঠাৎই হেসে বলল, আপু তুমি কলেজ যাও, আমি ঠিক আছি। এনায়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মাইরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। তুমি চুপচাপ থাকো, আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খাবে, বুঝলে? কথাগুলো বলেই ইনায়া বিছানা থেকে নেমে দাঁড়ালো, এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা মৃদু হেসে ইনায়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করে, এই আপুটো বেস্ট আপু। শুধু ইরফানের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নেওয়াজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসতে বলেছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথম সিঁড়িতে রেখেছিল, মামার কথায় দ্রুত পিছিয়ে আসে। বুঝলো তার মামা গরম, আর তা ইরফান রিলেটেড। তারেক নেওয়াজের ঘর নিচতলাতে, তিনি তার ঘরে যেতে যেতে বলেন, আমার ঘরে এসো। শুধু চিন্তিত বদনে তার মামার পিছু পিছু যায়।
ঘাড় বাঁকিয়ে একবার উপরে তাকায়। ইরফান কি বাসায় আছে নাকি ক্যাফেতে চলে গিয়েছে? দরকার তো তার। ইরফান গেলে সে থেকে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবল, ইরফান চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে? ভাবনা নিয়ে তার মামার ঘরে প্রবেশ করে। তার একরাজ গম্ভীর গলায় বলে, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি তোমার গার্ডিয়ান মানো, তাই তো শুদ্ধ? মামার কথায় অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছে কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলো, জি মামা, অবশ্যই। তারেক নেওয়াজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসল। অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই তো? শুদ্ধ বুড়ুকুচকে তাকিয়ে রইল। এবার তার বেশ ভালো চিন্তাই হচ্ছে কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগেই তারেক নেওয়াজ উল্টো ঘুরে পিছনে দুহাত একসঙ্গে বেঁধে বলো, তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের যে মেয়েকে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্ডিয়ান মানো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দেবে না অবশ্যই, তাই না? তারেক নেওয়াজের কথা শুনে শুধু চোখ বড় বড় করে তাকায়, বারবার চোখ গেলে। তারেক নেওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মাইরা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না হয়তো। আর ওদের শুধু নামে বিয়ে হয়েছে, আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি বিয়ের প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম কথা শুনে ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার। এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গা আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গিয়েছে। তারেক নেওয়াজ শব্দ পেয়ে পিছনে ফিরে শুদ্ধকে মেঝেতে দেখে বুড়ো কুচকে বলল, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গিয়েছে, বিস্ময় নিয়ে তারেক নেওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নেওয়াজ বুড়ো কুচকে বলল, ডিভোর্সের ব্যাপারে তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুধু দ্রুত বলে, না না মামা, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন, আমি সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠ ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্ত লাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ডোক গেল, একবার তারেক নেওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়ে আছে। তার ছেলে শুদ্ধর পানে শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করছে, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাঝ থেকে আমায় কে বাঁচাবে, হ্যাঁ? তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল, পিছনে বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বলল, ইরফান ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ডোক গেল, মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দুই হাতে গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে, আর মাইরে তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতে বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়, গম্ভীর গলায় বলে, আই অ্যাম নট ইন্টারেস্ট। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পিছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো। শুদ্ধর দিকে তাকিয়ে বলো, তোমার ভাইকে বলে দিও, আর তুমি প্রিপারেশন নাও, ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুধু কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মাহিরার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বাঁ হাতে ছোট গোল প্লেট কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়ল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পিছন দিকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ বুড়ুকুসকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না, নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি তাও দিচ্ছিস না। ঘসেটি বেগমের মতো আচরণ কম করে কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মাইরার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পরও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া বুড়ো কুচকে বলো, মানে? শুধু ইনায়ার হিজাবের ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মাইরা মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মাইরাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ গলা উঁচিয়ে হেসে বলে, মাইরা আমার বউ হতে যাচ্ছে, খুব শীঘ্রই তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে?
শুদ্ধ ইরফানের পিছন অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ার কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানে দেখ, মাথার জায়গায় আছে। তুই চোখের ডক্টর দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাবো, একদম কিপটেমি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মাইরার ঘরের দিকে। শুধু ইরফানের পাশে দাঁড়িয়ে বুড়ো কুচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখাও চেষ্টা করলো। তার আগেই ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে স্যার আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টো আরও শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা। সে নিজেই এভাবে রেখে গিয়েছে হয়তো মনের ভুলে। মাইরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে। দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। গাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করছে কি যে তার ভাইয়ের হাত পা বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভেতরে প্রবেশ করে, হাতের প্লেট রেখে মাইরার পাশে বসে মাইরাকে ডাকে। এটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়েছে। ইনিয়ার ডাকে মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ধীরে ধীরে উঠে বসে, দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মাইরা। মাইরা হেসে বলে, না আপু ঠিক আছি, মাথা ব্যথা করছিল, তা একটু চোখ লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মাইরার সামনে ধরলে মাইরা পরোটার মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলো, আমি জানি, তুমি বলেছিলে। মাইরা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? ইনায়া বুড়ো কুচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই, ওই অখাদ্য কি খায়। মাইরা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক ফেভারিট। এনায় অবাক হয়ে মাইরার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়ে করলার তরকারি যে টেবিলে থাকে, সেই টেবিলে ভাইয়ে খেতেই বসে না। ব্যাপারটা তো পুরো উল্টো গেল। মাইরা হেসে বলে, তোমার ভাই একটা জল্লাদ বুঝলে। যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনিই জল্লাদপনা করে। এনায়া মৃদু হাসলো, কিছুই বলল না। মাইরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফলিন খেয়ে নেয়। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়। শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর স্বরে বলে, লাইটার। শুধু পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধর উপর, নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরল। শুদ্ধর থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলো না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্য উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুধু বুড়ো কুচকে বলো, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নেবে তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কানই পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলো ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নেব না কেন? জাহিদ বলেছিল মাইরা একটা পুতুল, মিথ্যে বলেনি, ও আসলে একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটের আরও 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে, ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে তারা শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরু কুচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে। আমি ওকে বিয়ে করে
লাইনটা শেষ করার আগে ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ সিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পিছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেজে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তে পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফানকে দু ঠোঁটের উপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন ধাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কাও দিল খানিক, ছেলেটা একজনও সরাতে পারল না। মিনিট দুই পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়, পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়, খুব সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করল এর ভাই নামক শত্রুকে পচা পানিতে চোবাতে। তার মনের মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে। চাইল এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তার একনস তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলো, তুমি এখানে বসে কি করছো? আর শুধু মাটিতে বসেছ কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা তাকে খিদে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ছেড়ে বলো, আসছি মামা, ভার্সিটির লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে। তার গাড়িতে আর বসলো না। ড্রাইভ করার ইচ্ছে নেই, ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর কণ্ঠে বলে, জানি। শুদ্ধ রেখে বলো, তো আমাকে ভিলেন বাবার কি প্রয়োজন ছিল, যে প্রয়োজনে তোর অন্যর বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল? শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, ঠোঁটের উপর বাম হাতের আঙুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন, হিসাব তো মিলছে না। রেগে বলো, মস্করা করছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছুই বলল না, গম্ভীর মুখের সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তর ভাঁজ। শুধু বিরক্ত নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুধু পিছন পিছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতের শার্ট কনুইয়ের উপর পর্যন্ত গুটালো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়, আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খায়। এর হাত আবার বেশি চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মান-ইজ্জত কিছুই থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে বেশি আসে কিছু শক্ত কথা, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলেছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁট বোলায়, ডান হাত বুকের বাঁ পাশে রাখে, মুখটা অসহায়। সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভুরু কুঁচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটা পিছন ফিরে তাকালে শুধু ভুরু কুঁচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই? আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলে। মাথার জর্জেট ওনাটা আর একটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুধু রেগে বলে, অন্যর বউয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ায় একটা থাপড় দিলে সিধে করব, বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না, ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়, মাথা নিচু তার।
ডান হাতের 5 আঙ্গুল দলা পাকায়। এটা তার স্যার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুধু ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে। দ্রুত সে স্থান প্রস্থান করে। শুদ্ধ বুড়ুকুচকে দেখল মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়। মাইরে বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়া ঘুমে কাঁদা। মাইরে আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখলো রাত 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুলে দেখে জগ খালি। মাইরে বিরক্ত হয়। তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ড্রয়ার থেকে একটা ছোট কেচি বের করে। কেচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে। অমনি লাফঝাপ শুরু করছে মেয়েটা। একবার ইনায়ার দিকে তাকালো। ইনায়ার নড়চড় নেই। মাইরা ডান হাতে কেচি ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মাইরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে গুটগুটি অন্ধকার। মাইরার মনে হলো এই ঘর একটা ভুতুড়ে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মাইরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গিলে। এত অন্ধকার করে রাখায় মাইরা বিরক্তি লাগলো। তারা কি সুন্দর চিরবাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলেই অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখ পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মাইরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফান খালি পিঠ মাইরার চোখে পড়ে। মাইরা ডোক গিলে। সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোনের একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। 2 হাত উপর দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মাইরা ইরফানকে দেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। জাকরা চুলগুলো এলোমেলো হয়ে আছে। মাইরা আবারও একটু হাসে। মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝলে ঠেলা, আমাকে কত মার মারলো। গালটা সরকারি পেয়েছে। এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেচি। 2 হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। ভয় হয়তো। মাইরা ডোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মাইরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলার এসে বিঁধে। মাইরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মাইরার মুখ চেপে ধরে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইট দেখা যায় না। পুরো ঘর কুটকুটে অন্ধকার। মাইরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মাইরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে, যা একটু চোখ লেগে এসেছিল। মাইরার আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না। ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কী করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেড সাইডে ল্যাম্প চালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মাইরা চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপর ইরফানকে দেখে ডোক গিলে। হাত নাড়াতে চায়, তবে পারে না। মাইরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেনে এসেছ? মাইরা ডোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মাইরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবারই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও। এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেল, আর আসবো না। চোখ দুটো বুঝে নেয়, আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মাইরের মুখ থেকে হাত সরিয়ে নিলে মাইরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়। কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে।
ইরফান তার উপর থেকে এক চুনো সরেনি। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম। ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মাইরা কেঁপে ওঠে। ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান বুড়ো কুচকে তাকায় মাইরার মুখের দিকে, গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মাইরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে মাইরার চোখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মাইরার চোখ বুজে ধোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দি সে। ধোয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ইরফান মাইরাকে ছেড়ে উঠে বসলে মাইরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছে কেসি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মাইরা সেসব দেখল না, তার ফোনের খোঁজও করল না। সব ভুলে সে শুধু এই ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মাইরার হাত ধরে ধাক্কা দিয়ে মাইরার পিছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মাইরার পেট পেঁচিয়ে ধরে। মাইরা ভয়ে কাঁপছে। সে কি বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মাইরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দুটো ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মাইরার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মাইরা কেঁদে দিয়ে বলে, না, আমার চুল কাটবে না, প্লিজ, আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবিত হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মাইরাকে। মাইরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মাইরার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মাইরা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, ইরফানের কোনো হেলদোল নেই। মাইরার এতে রাগ লাগলো। হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁট জোড়া রেখেই ভিড় করলো, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছ কেন? ইরফান মাইরার পেট ধরে রাখা হাতে শিথিল করলে মাইরা পড়ে যেতে নিলে ইরফান মাইরার চুলের গোছা ধরে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরা ব্যথা পায়, কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মাইরার মুখপানে চেয়ে কিছুই বলে না। চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে। মাইরার মাথা হেলে কি ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মাইরার চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচি ছুঁড়ে মারে। মাইরা ছাড়া পেয়ে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যার সময় হাত থেকে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মাইরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পিছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পিছনে ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়ব। এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো, স্টুপিড বাদর। মাইরা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসেন। ইরফানের ঘর থেকে এত রাতে মাইরাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মাইরার চোখে পানি, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মাইরা দুহাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়ে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরও অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজায় লাগানোর জন্য। মাইরা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হয় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখে এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে বুড়ো কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি?
ইরফান বুড়ো কুচকে বলে, কোন সব? তারেক নেওয়া ছেলের উপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মাইরাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তমাখা কণ্ঠে বলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নাস রেগে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে খানিকটা এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। তুমি সব কী করেছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে? ইরফান রেগে বলে, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? তো আসবে না? তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করতে একটুও বাঁধলো না তোমার? ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীনা ভাবছে কোনোভাবে? রেগে বলে, মাঝরাতে উঠে এসে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নওয়াজ ছেলের কথায় বিস্মিত নিয়ে তাকালো। এই ছেলে তলে তলে সব করে, এমন ভান করছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিয়েছি? সব তো নিজের চোখেই দেখলাম। ইরফান কপালে 2 আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করে। এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বুড়ো কুচকে বলে, কি দেখলে? তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে তাকায়। রেগে বলে, যা দেখার তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়। উদম শরীর, পরনের ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলো, শার্টলেস প্রথমবার দেখছো? এমন তো নয়। তারেক নওয়াজ রেগে বলো, আমি মাইরার কথা বলছি। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে ফোঁস করে শ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রেগে বলো, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে জপো। তারেক নওয়াজ দ্বিগুণ রেগে বলো, তোমাকে আমার ছেলে ভাবতেই অবাক লাগছে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মাইরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায়, তবু ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘরে চলে যায়। বিড়বিড় করে, অসভ্য ছেলে। ইরফান রেগে ঠাস করে তার ঘরের দরজা আটকে দেয়। রাগে শরীর রিরি করছে। কোমরে হাত দিয়ে বারবার এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটার 2 গালে ঠাটিয়ে 2টো থাপ্পড় মারতে। ইরফানের এক ঘর পর জাহারা আর তার মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ। মাইরার চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গিয়েছিল। জাহারার মা জাগা পায়নি। তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জাহারা জাগা পেয়ে ঘরের দরজা খুললে মাইরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়। জাহারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভেতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজা ঘেঁষে সেখানে হাঁটু মুড়ে বসে পড়ে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এ টেস্ট ফেল করেছিল, তখন তার মা ভাই অনেক বকেছিল। তার খালা তাকে এই বাড়িতে এনে পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখে দিয়েছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ানে মুগ্ধ হতো। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়ালে জাহারার সেদিন ভালো যেত না। কি করে যাবে? জাহারা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ার পাশাপাশি ইরফান ভাইকে মুগ্ধ হয়ে দেখত। কাজ শেষে যখন ইরফান ভাই বলতো তার ঘরে যেতে পড়াবে বলে, তখন জাহারা নাচতে নাচতে হাজির হয়ে যেত। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই যে জাহারার ছোট্ট দুনিয়ার হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্ত এসে হাজির হলো। এরপর জাহারা এসএসসি দেয়, এইচএসসি, এরপর দিনরাত এক করে অ্যাডমিশনের জন্য পড়ছে ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়ার জন্য। গত বছর সে ভার্সিটি চান্স পেয়েও যায়, কিন্তু হঠাৎই তার গড়ে তোলা সব অনুভূতিতে ছোট একটা মেয়ে এসে থাবা বসালো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। জাহরা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। মেয়েটা সমানে খোঁপায়। বসা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখলে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসে আছে, আজ হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। জাহরা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদল। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে আসে। মায়ের পাশে চুপচাপ শুয়ে পড়ে। চোখে ঘুম নেই, তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে উঠে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে বসে কাঁদে। জাহারার মা নামাজ শেষে ঘরে লাইট জ্বালিয়ে জাহারার দিকে তাকিয়ে আঁতকে ওঠেন। জাহারা বিছানার কোনায় চুপ করে বসে বসে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছিল। সে তো কাঁদতে চায় না, কিন্তু কেন যে চোখ থেকে পানি গড়ায় এত। বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মাইরা রাতে এক ঘরে ছিল। জাহারার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। জাহারা মায়ের দিকে তাকায় না। ভদ্রমহিলা জাহারার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন মা?
জাহারা ফুপিয়ে ওঠে, আবারও কাঁদতে কাঁদতে হেসকে উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও না মা। তুমি আর খালামণি যে বলে ইরফান ভাই আমাকে ভালোবাসবে, তোমাদের কথা তো মিলল না মা। জাহারার মা কি বলবে বুঝলে না, দীর্ঘশ্বাস ফেলে বলে, ইরফান তো বিয়েটা মেনে নেয়নি, একটু ধৈর্য ধর। যাহারা হঠাৎই রাগে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, ওরা একসাথে থাকতে শুরু করেছে, আমাকে আর কত ধৈর্য ধরতে বলো। আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানব না, ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহারার মা মেয়ের দিকে অবাক হয়ে তাকালেন। মেয়েটা ইরফানকে পছন্দ করত, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। জাহারাকে কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। রুমা নেওয়াজের ঘরে গিয়ে দেখল তারেক নেওয়াজ আছে। তিনি তার বোন রুমা নেওয়াজকে ডাকলেন। তিনি ভেতরে থেকে আসছি বলে জাহারার মা আবারও তার ঘরে চলে আসেন। ওদিকে রুমা নেওয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গিয়েছো? রুমানিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোর দুলাভাই তো শুনল না আমার কথা, কি করব বল। বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, এখন তো কিছু করার নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। জাহারার মা মেয়ের দিকে তাকায় একবার, মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। তিনি তার বোনের হাত দুটো আঁকলে বলেন, আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি, আমিই বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথায় রোমানিয়াস বরুকুচকে জাহারার দিকে তাকায়, এগিয়ে এসে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তোলে। জাহারা খালাকে দেখে খালার বুকে পড়ে কাঁদতে লাগে। রোমানিয়াস বোধ হয় অনেক কিছুই বুঝলো। তিনি জাহারার ব্যাপার জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসেবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগেই ইরফানের বিয়ে হয়ে যায়। জাহারা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনই শান্তশিষ্ট, খুব ভদ্র একটা মেয়ে। রুমা নেওয়াজের জাহারাকে ভীষণ পছন্দ ছিল। অন্তত মাইরার চেয়ে তো 1000 গুণ ভালো মেয়ে জাহারা। কিন্তু তার তো কিছু করার নেই। জাহারার মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফান তো বিয়েটা মানে না, ওদের ডিভোর্স করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানকে বেঁধে দিলে হয় না আপা? রোমানেও জাহারার দিকে তাকালো। মেয়েটার মুখের অবস্থা করুন, কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কান্না করিস না মা, আমি দেখছি, কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোপায়, কিছুই বলে না। ইরফান সকাল সকাল ঘর থেকে বেরিয়ে তার দরজার সামনে জাহারাকে দেখে বুড়ো কুচকে তাকায়। জাহারা হাতে এক মগ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়ে আছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে দিলে ইরফান নিয়ে নেয়। সে এটা নিতেই বেরোচ্ছিল। জাহারা থেকে কফির মগ নিয়ে উল্টো ঘুরেও আবারও জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাসনি কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলে, তুমি এটা খেয়াল করেছো ইরফান ভাই? ইরফান শুনতে না পেয়ে বুড়ো কুচকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাব। ইরফান আর কিছুই বলে না, ঘরের ভেতর চলে যায়। ইরফান জাহারাকে তোমার সাথে নিয়ে যাও, একই ভার্সিটি তো। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছিল, মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখে, এরপর গম্ভীর গলায় বলে, আমার কাজ আছে। জাহারা খাবার টেবিলে বসেছিল। ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামিয়ে চুপ করে বসে থাকে। ইরফান কথাটা বলে ডাইনিং টেবিলে নজর পড়লে বড় কুচকে তাকায়। কপাল জুড়ে বিরক্তির আভা ফুটে ওঠে। মাইরা নুডলস কিছুটা বাচ্চাদের মতো করে মুখে নেয়, এরপর মুখের খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান তার দিকে তাকিয়ে আছে দেখে মাইরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে আনে। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দেবে নাকি? কথাটা ভাবতে বাম হাত গালে চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবার তাকালো ইরফানের দিকে। ইরফানের অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাঁটা চামচের দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইচ্ছে তো করে এই হুতুম পেঁচার চোখ কানা করে দিতে। ইরফান মাইরার দিকে তাকিয়ে বিড়বিড় করে, ইডিয়েট। এরপর গট গট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টো পাশে বসা জাহারার দিকে তাকিয়ে হেসে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না, বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো এই লোকটা কেমন খাটাস। পিছন থেকে রুমানিয়াস গম্ভীর গলায় বলে, কে খাটাস? মাইরা অসহায় মুখ করে তাকায়। তার শাশুড়ি কোথা থেকে চলে আসে। নিজের ছেলের নামে সত্য কথা তো নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি। রোমানিয়াস মাইরার দিকে মনোযোগ দিল না। জাহারার পাশের চেয়ারে বসে বলে, নিজেকে একটু শক্ত করো মা। জাহারা মাথা নিচু করে থাকে। মাইরা বুড়ো কুচকে চেয়ে আছে জাহারার দিকে। মেয়েটার মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মাইরা মৃদু হেসে বলে, আপু,
আমি আজ ইনায়া আপুর কলেজে যাব, বাবা বলেছে নিয়ে যাবে, তুমিও যাবে? তাহলে দেখবে মন ভালো হয়ে যাবে। জাহারার চোখে পানি টইটুম্বুর। সেভাবেই চোখ তুলে শক্ত চোখে মাইরার দিকে তাকায়। জাহারার দৃষ্টি দেখে মাইরা চুপসে যায়, ডোক গেলে বলে, তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? আপু, তাহলে সরি। জাহারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়, কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রোমানেওস পিছু ডাকে, খাবারটুকু শেষ করে যেতে বলে। জাহারা ঘরের দিকে যেতে যেতে ভাঙা গলায় বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রোমানেওস দীর্ঘশ্বাস পেলেন। মাইরা কিছুই বুঝল না, বোকা চোখে শুধু দেখল। রোমানেওস মাইরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন যেন খাপ ছাড়া লাগছে তার। ভাবনার মাঝেই জাহারা রেডি হয়ে ব্যাগ হাতে নিচে নেমে আসে। রোমানেওস জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলে, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহিদ পিছনে দাঁড়িয়ে বলে, খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো, বলে ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে হবে। রোমানেওস জাহারার মাথায় হাত বুলিয়ে বলো, এমন করিস না মা, আর কয়েকটা দিন থেকে যা। জাহারা বা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলে, আমি আর এখানে থাকতে পারবো না খালামণি, জোর করো না। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে এসে জাহারাকে দেখে অবাক হয়ে যায়। আপু, তোমরা যে এবার 7 দিন থাকবে বলে, প্লিজ আপু থেকে যাও। জাহারা বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকিয়ে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গিয়েছিস, আমাকে দিয়ে কি এখন? ইনায়া অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলিস কেন? ইনায়া তো ভালোবেসে বলছে। জাহারা কিছুই বলল না, একা একাই বেরিয়ে যেতে লাগলো। রোমানেওয়াজ জোর করে জাহারার হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নই। জাহারা মাথা নিচু করে আছে, চোখের কোণে পানি। জাহিদ তার মনের ব্যাপার বুঝল না। খালামণি যেহেতু একে আটকেছে, আজ আর যেতে হবে না। রোমানেওয়াজ জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যান। জাহিদ পাশ কাটিয়ে মাইরার পাশের চেয়ারে গিয়ে বসে পড়ল। হাই কিউটি পাই। মাইরা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দেখছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু হেসে বলে, আমার নাম মাইরা। জাহিদ হেসে বলে, তুমি ভীষণ কিউট, তাই এই নাম দিয়েছি বুঝলে। মাইরা কিছুই বলো না। জাহিদ আবারও বলে, নুডলস তোমার এত ফেভারিট, এতগুলো খেতে পারবে? মাইরা হেসে বলো, আমার সবই ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলো, সিরিয়াসলি? করলা? ইয়াক। জাহিদের নাক ছিটকানো মাইরে পছন্দ হলো না। তার এত স্বাদের খাবারটা সবাই এমন করে কেন, ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বরে শক্ত কণ্ঠে ভেসে আসে, জাহিদ। মাইরা, জাহিদ, ইনায়া তিনজনই দরজার দিকে তাকায়। জাহিদ ডোক গিলে, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আজ আবার কি? মাইরা বিরক্ত হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। এই লোক তো চলে গেল, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ হেসে বলে, হ্যাঁ ইরফান ভাই বলো। এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলে, কোথায়? ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়, মনে হচ্ছে আসবে আর টুক করে মাইরাকে গিলে খাবে। মাইরা ভীত চোখে ইরফানের দিকে চেয়ে আছে। সে কি করেছে? এই লোক এভাবে তাকিয়ে আছে কেন? মাথা নিচু করে নিজের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আরেক পা ঝুলিয়ে বসেছে। ইরফানের দিকে তাকিয়ে পা নামিয়ে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ে থেকে গা লাগে। মাইরা জাহিদের দিকে তাকে অপ্রস্তুত হয়ে বলে, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলে, ইটস ওকে কিউটি পাই। মাইরা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ক্ষোভের দৃষ্টিতে তার দিকে চেয়ে দ্রুত পায়ে এদিকেই আসছে। মাইরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতেই এদিকে আসছে। গতি দেখে তো তাই মনে হচ্ছে। মাইরা দৌড়ে জাহিদের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝল না মাইরার কাণ্ড। তার ভাইয়া বা এভাবে আসছে কেন? ইরফান চোখের পলকে মাইরার কাছে আসে। মাইরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মাইরার হাত শক্ত হাতে চেপে ধরে। মাইরা কাঁচুমাচু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন, আমি তো বলছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মাইরার মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মাইরাকে টেনে নিয়ে যেতে থাকে মাইরার ঘরের দিকে। মাইরা এক প্রকার দৌড়াচ্ছে, হাত ছাড়ানোর চেষ্টা করে আর বলতে থাকে, ছাড়ুন, আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাস্ট কথা তুলে নিলাম, এখন ছাড়ুন আমায়। ইনায়া জাহিদ কিছুই বুঝল না। পিছন থেকে জাহিদ বলে, ইরফান ভাই কি করছো? ছাড়ো কিউটি ভাইকে, ব্যথা পাচ্ছে তো।
ইরফান সাথে সাথে উল্টো ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের অমন চাহনি দেখে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়েও শক্ত হাতে মাইরার হাত চেপে মাইরার ঘরের দরজার সামনে থেকে মাইরাকে ভেতরে ধাক্কা দেয়। মাইরা কয়েক পা পিছিয়ে যায়, হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গিয়েছে। অপর হাতে হাতটা একটু বুলালো। ইরফান ঘরের ভেতর এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ভেদস্বরে কাঁপা কণ্ঠে বলে, কি করেছি আমি? বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মাইরার দিকে এগিয়ে আসলে মাইরা কাঁচুমুচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মাইরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করেছি, এগুলো আমার চুল, কাটবেন না একদম, ভালো হবে না বলে দিচ্ছি। ইরফান মাইরার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মাইরা ভয়ে তার দু গালে হাত দেয়, কান্না মাখা গলায় বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নয়, বুঝেছেন? ইরফান হঠাৎই মাইরার গলা থেকে ওড়না টান দিয়ে নিয়ে নেয়। মাইরা লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে আমার ওড়না, আমার ওড়না দেন। ইরফান গম্ভীর মুখায়বে মাইরার ওড়না ডান হাতে পেঁচিয়ে তাতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মাইরা কেঁদে দিয়েছে প্রায়। এই লোকটা এমন কেন? তাকে বউ বলে মানে না, শুধু তার ইজ্জতে হাত দিতে আসে, বেয়াদব লোক। বিড়বিড় করে বলে মাইরা। খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দম বন্ধ লাগছে তার, একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাইরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন, অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে বা হাতে মাইরার মাথার পিছনের এক গোছা চুল মুঠো করে ধরে। মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে, আহ, সারুন লাগছে আমার। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মুখের দিকে চেয়ে থাকে, হাত কিছুটা শিথিল করে, তবে ছাড়ে না। দাঁতে দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছ, আই সোয়ার তোমার মাথার একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়, মাইরা বিছানার উপর উপর হয়ে পড়ে যায়। ইরফান হাতের ওড়না মাইরার দিকে ছুঁড়ে মেরে কটকট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা কেঁপে ওঠে, নিজের উপর পড়ে থাকা ওড়না নিয়ে নিজেকে ডেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়না পড়ে গিয়েছিল, বুঝতে পারেনি। আর এই লোক তাকে মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলতে গেল। ওই লোকের কথা শুনে সে গরবন্দে হয়ে বসে থাকবে, অসহ্য লোক একটা। কিন্তু দরজা তো খোলে না, বুঝলো নক হয়ে গিয়েছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলতে হবে। রাগে দরজা একটা লাথি দিলে নিজেই ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে, তার অর্ধেক নুডলস ওখানে পড়ে আছে, পেটটাও ভরেনি। বিড়বিড় করে, এত খবিশ মানুষ জীবনে দেখিনি। চেয়েছিলাম চুল সাইজ করব, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতেও দেয় না। খবিশ একটা লোক, আবার তাকে ঘরবন্দি করার পায়তারা করছে। এমনিতেই গ্রাম থেকে এসে এখানে বিরক্তি লাগছে, এখন ঘর থেকেই বেরোতে দেবে না। শখ কত, সে বেরোবে, 100 বার বেরোবে। ইরফান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে দাঁড়িয়ে বলে, এসো। ইনায়া আর জাহিদ দুজনে হাঁ করে চেয়েছিল মাইরের ঘরের দরজার দিকে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হলো, তার ভাই করছেটা কি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহিদের সব অবাকতা রেখে চেয়ার টেনে বসে বলে, খেয়ে নি ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নেয়। সে পরিকল্পনা করছে এই কাজ করেই সে এই বাড়ি থেকে চলে যাবে। কী রে বাবা, বেড়াতে এসে শুধু কাজ করতে হচ্ছে, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়ে ঘুম পড়ুক, সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান বুড়োকোচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস বানিয়ে বলো, চেঞ্জ করে আসি। লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো, ট্রাউজার পরে বাইরে যাবে? টি শার্টও কেমন যেন। অতপর জিজ্ঞেস করে, আজকে কাজ করতে হবে? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি লেবার হব আমি? ইরফান বিরক্ত হয়ে বলে, এসো, তোমাকে দেখিয়ে দিয়ে বের হব, আমার লেট হচ্ছে। ইনায়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে, হয়েছেটা কি ইরফানের? ইনায়া বুঝল না, গতকাল নাকি সব প্যান্ট শার্ট জাহিদ ভাই বেচারাকে দিয়ে আয়রন করিয়েছে, আজ সোজান লেবার। জাহিদের পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। বড় ভাইয়ের মুখের উপর কথা নাও করা যায় না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে।
ইরফান জাহিদের হাত টেনে বাইরে যেতে যেতে বলল, তোমার হাতেই বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে। ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দেবে না। জাহিদ মনে মনে সিদ্ধান্ত নিল, এই বাগান ক্লিন করে সে আর এই বাড়িতেই ঢুকবে না। ওই দিক দিয়ে সোজা তার বাড়িতে চলে যাবে। এসব কি হচ্ছে তার সাথে? আমতা আমতা করে বলছি ইরফান ভাই, রহমত চাচা তো কাজে ফাঁকি দেয় না, তাকে দিয়ে করালে হয় না? ইরফান জাহিদের দিকে তাকে গম্ভীর গলায় বলে, তোমার হাতের ছো আমার বাগানে থাকুক, আমি সেটাই চাইছি গো। জাহিদ এত অদ্ভুতভাবে তাকানো ইরফানের দিকে। সে দৃষ্টি মানে এ দুনিয়ার কেউ বোধহয় বুঝবে না। দৃষ্টি ঘুরিয়ে নিজের হাত উঠিয়ে একবার দেখল তার হাতে কি কোনোভাবে হিরে অথবা সোনা লেগে আছে। ইরফান উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, ভুলেও কাজে ফাঁকি দিও না। সব খবর থাকবে আমার কাছে। আমার কথার এদিক ওদিক হলে পানিশমেন্ট পাবে, নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলেও। জাহিদ সিদ্ধান্ত নিয়েছে, সে এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক, সেই বেশি সোজা তার বাড়ি চলে যাবে। আর এখানে নয়, ইরফান ভাইয়ের কিছু হয়েছে, যার শিকার সে হচ্ছে। আগে তো কখনো এমন করেনি। যাই হোক, জাহিদ বিড়বিড় করল, কাজ শেষে আর এক মুহূর্ত এখানে নয়। আমার বাড়ি আমারে সেথায় যাইতে কয়, যেখানে কাজবিহীন শুধু আরাম বিরাম রয়। কাজের বিরহে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনায়া হাতে একটা ছোট্ট চিরকুট নিয়ে থ মেরে বসে আছে, বারবার ডোক গিলছে। সে জানে এটা কে দিয়েছে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো। চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। কলেজ থেকে ফেরার সময় তার সমান বা তার চেয়ে কিছুটা বড় একটা মেয়ে তার হাতে একটা বক্স ধরিয়ে দেয়। ইনায়া তার রুমে এসে বক্স খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকমের চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই অ্যাম ব্যাক।